একসময় খুব করে চাওয়া মানুষটি তার প্রিয় মানুষকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। বিষয়টা যে কোনো মানুষের কাছে বিব্রতকর, অস্বস্তিকর, সাথে খারাপ লাগার। সকাল সকাল অরিন ওয়াজিফার সাথে দেখা করতে এসেছে। সদর দরজা খোলাই ছিল, তাই তাকে আর আলাদা করে কলিং বেল চাপতে হয়নি। বাসায় ঢুকেই দেখতে পায় খাবার টেবিলে বসে মুহিব তার স্ত্রীকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। খেতে না চাইলে আদরের সাথে ধমক দিয়ে খাবারের লোকমা আবার মুখে তুলে দিচ্ছে। অরিন এসব দেখে ভাবতে থাকে, মুহিব ভাই যদি সেদিন তার ভালোবাসা গ্রহণ করত, তাহলে ওয়াজিফার ভাবির জায়গায় সে থাকতে পারত। ভালোবাসার মানুষের ভালোবাসা যে কতটা মোহময়, যে পায় সে বোঝে। অরিন হালকা কেশে নিজের উপস্থিতি বুঝিয়ে ভেতরে প্রবেশ করল। মুহিব আর অনামিকা সাথে সাথে সেদিকে তাকালো। মুহিবের বিয়ের পর এবারই প্রথম অরিন এ বাড়িতে আসলো, তাই অনামিকার তাকে চেনার কথা না। অনামিকা মুহিবের দিকে জিজ্ঞাসু চোখে তাকালে মুহিব জানায় ওটা অরিন, ওয়াজিফার স্কুলের বান্ধবী। অরিন তাদের দিকে এগিয়ে এসে সালাম দেয়। দুজনেই সালামের জবাব নেয়। এটা আমাদের ভাবি, তাই না মুহিব ভাই? সালামের পরেই সবাই সাধারণত জিজ্ঞেস করে কেমন আছেন, কেমন দিন যাচ্ছে, এসব। কিন্তু অরিন অন্য কিছু জানতে চায়। তার কণ্ঠটাও ভীষণ কাতর শোনালো। মুহিব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, এটা আমার স্ত্রী অনামিকা। অরিন মুখে জোরপূর্বক হাসি লেপটে বলে, বাহ, মাশাল্লাহ, ভাবি তো দারুণ দেখতে। এই যে ভাবি, আমিও ওয়াজিফার মতো আরেকটা ননদ। আমি ওর স্কুল ফ্রেন্ড। ভাইয়ার সাথে তো আগে থেকে পরিচিত, বাদ ছিলেন শুধু আপনি। অনামিকা খাওয়া শেষ করে পানি খেয়ে নেয়। বসা থেকে উঠে অরিনের দিকে এগিয়ে এসে বলে, বিয়ের 3 বছর হতে চলল আর ননদিনী আজ এসে পরিচয় দিচ্ছে। অনামিকার কথা শুনে অরিন একবার মুহিবের দিকে তাকায়। মুহিবও এক মুহূর্তে কাল বিলম্ব না করে মাথা নামিয়ে নেয়। অরিন এবার অনামিকার হাতে নিজের হাত নিয়ে বলে, দেরি হলেও এসেছি তো। এবার ননদের মন রেখে চলতে হবে বলে দিলাম। জামাইয়ের দিকে বেশি নজরদারি না করে এই ননদের দিকেও নজর দিতে হবে কিন্তু। অনামিকা হেসে জবাব দিল, হ্যাঁ, দেখি ননদের মন কি কি চায়। তুমি যাও, ওয়াজিফা রুমেই আছে। তোমরা গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে ভাবি, আজ কিন্তু আমাদের সাথে আপনারও আড্ডা দিতে হবে। সে হবেক্ষণ, ননদের আর্জি ঠিক পালন করব। অরিন এবার ওয়াজিফার রুমের দিকে অগ্রসর হয়। দরজার সামনে এসে আরেকবার মুহিবের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে যেতেই মুহিব আবারও চোখ নামিয়ে নেয়। অরিন ওয়াজিফার রুমের ভেতর চলে যায়। মুহিব তার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নেয়। তার কপালে ঘামের সাথে চিন্তার ভাঁজ স্পষ্ট। আজ যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু অনামিকা বায়না ধরেছে আজ সে বাইরে ঘুরতে যাবে। মুহিবও যেতে রাজি হয়ে যায়, তাই অনামিকা রেডি হয়ে নিচ্ছে। দরজা খোলা, শুধুমাত্র পর্দা ছড়িয়ে দেওয়া আছে। মুহিব শুয়ে শুয়ে ফোন টিপছিল। ওয়াজিফা এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলে মুহিব ভেতরে আসতে বলে। সে ভেতরে এসেই দেখে অনামিকা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে সেখানেই দাঁড়িয়ে যায়। ভাইয়া, তোমরা কি কোথাও যাচ্ছ? ওয়াজিফার প্রশ্নে মুহিব ফোন টিপতে টিপতে আনমনে জবাব দেয়, হ্যাঁ, আজ তো ছুটির দিন, অনেক দিন তেমন বের হওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। ভাইয়া, আমি আর অরিনও তো ঘুরতে যেতে চাইছিলাম, চলো একসাথেই ঘুরতে যাই ভাইয়া। অনামিকা বসা থেকে দাঁড়িয়ে ওয়াজিফার দিকে এগিয়ে এসে হাসি মুখে বলে, সবাই একসাথে গেলে অনেক মজা হবে। আমরা দুজন যেতে চাইছিলাম, এখন বলছো তোমরাও যাবে, তাহলে চলো একসাথে যাই, কি বলো? মুহিব অনামিকা আর ওয়াজিফার কথার মাঝে ফোরন কেটে বলে, তুই তোর বান্ধবীর সাথে যাবন, আমি আর তোর ভাবি একটু ওর মামার বাড়ি যাব। ওখানে তো আর তোদের নিয়ে যেতে পারি না। টাকা লাগলে বল, আমি দিয়ে দিচ্ছি, তোরা নিজেরা ঘুরে আয়। অনামিকা বুঝতে পারে মুহিব তাদের সাথে নিতে চাইছে না। অনামিকা নিজেও চাচ্ছিল না, শুধু বলার জন্য বলল। কোন স্ত্রী বা চায় স্বামী স্ত্রীর একান্ত কিছু ব্যক্তিগত সময়ে অন্য কেউ জড়াক? ওয়াজিফাও আর কিছু বলে না। মুহিবের থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে যায়। রাত 8টা। অনামিকা আর মুহিব ছাদে দাঁড়িয়ে আছে। আজ আকাশে সুন্দরতম আধখানা চাঁদ উঠেছে। রাতে এই দম্পতির ছাদে আসা হয় না। আজ হঠাৎ করে অনামিকা বায়না ধরেছিল সে ছাদে আসবে। দুজন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে আকাশে চাঁদ দেখছে। মৃদু হাওয়া বইছে। অনামিকার কপালের দিকে ছোট চুলগুলো চোখ গালে একদম লেপটে গেছে। সে বারবার তা কানে গুঁজে নিচ্ছে, কিন্তু চুলগুলো স্থির থাকছে না। মুহিব তা খেয়াল করে অনামিকার ওড়না দিয়ে পুরো মাথা ঢেকে দিয়ে পিছনের দিকে টেনে দেয়। তাতে চুলগুলো ওড়নার সাথে পিছনের দিকে চলে যায়।
নীরবতা ভেঙে অনামিকা বলে ওঠে, আমার চকলেট খেতে ইচ্ছে করছে। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি, কেমন? এখন চকলেট খাবে? কোথায় রেখেছো বলো, আমি নিয়ে আসছি। তোমার যেতে হবে না। তুমি যাবে? আচ্ছা যাও। দেখো, আমার বালিশের ওখানটাতেই আছে, দুইটা আছে, দুইটাই নিয়ে আসবে কিন্তু। মহিব অনামিকার গাল টেনে দিয়ে একটা হাসি দিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। রুম থেকে চকলেট নিয়ে বের হতেই অরিনের সাথে সামনাসামনি দেখা হয়ে যায় মহিবের। পাশ কাটিয়ে চলে যাবে ঠিক তখনই অরিন ডাক দেয়। মহিব দাঁড়িয়ে যায়। ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে তার। আপনি আমাকে এড়িয়ে কেন চলছেন? তোমাকে এড়িয়ে চলার কি আছে অরিন? আছে বলেই তো এড়িয়ে চলছেন। এরকম কিছুই না। অতীত মনে রাখবেন না, যেটা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে ভেবে খারাপ লাগা সৃষ্টি করবেন না। আপনি হয়তো ভাবছেন এতদিন পর কেন এলাম। আমি আপনাদের মাঝে কোনো ঝামেলা করতে আসিনি মহিব ভাই। আমার ওরকম কোনো চিন্তাও নেই। আপনি আমার ভাগ্যে নেই, তাই তো আমি আপনাকে পাইনি। যে পেয়েছি সে নিশ্চিত ভাগ্যবতী। আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি, আর সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। প্রতিদিন আমাকে হারানোর ভয়ে কান্না করে। আশা করছি তুমি তোমার কথা রাখবে। আমি চাই না আমাদের মাঝে কখনো ভাঙন নামুক। ও আমার জীবনে থাকতে আমি কখনো অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হব না। কোনো নারীর ক্ষমতা নেই আমাকে আকৃষ্ট করার। তুমি এখানে একদিনের জন্য বেড়াতে এসেছো, আনন্দ করো, পুরনো কথা মনে করে কষ্ট পেও না, আর আমাদের মাঝে ঢোকার চেষ্টা করো না। আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব অরিন। আল্লাহ আমাকে জীবনসঙ্গী হিসেবে শ্রেষ্ঠ কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মহিব তার কথা শেষ করে অরিনও তার কিছু কথা বলতে থাকে। অরিন নিজেও চায় না কোনো সুখী দম্পতির মাঝে সমস্যা সৃষ্টি করতে। অনামিকা একা ছাদে দাঁড়িয়ে আছে। এই রাতে সে একা দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছে। সুন্দর জিনিসের গায়ে নিশ্চয়ই কোনো না কোনো দাগ থাকে। চাঁদেরও কালো দাগ আছে, আর সেই দাগ যেন চাঁদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। অনামিকার গায়েও তো দাগ আছে, ভীষণ কালো দাগ, তাকে মানা হতে দেওয়ার দাগ। মন ভালো করতে ছাদে এসেও যেন দুঃখ তার সঙ্গ ছাড়েনি। হঠাৎ পেছনের দিকে কার উপস্থিতি বুঝতে পারে সে। কার উপস্থিতি বুঝে চোখের পানি মুছে নেয়। পেছন থেকে মহিবের কণ্ঠ ভেসে আসে, অনু, এই অনু, ওদিক হয়ে দাঁড়িয়ে আছো কেন? এদিকে তাকাও, দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। মহিবের গলা শুনে পেছনে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। অনামিকার শরীর পুরো ভারী হয়ে যায়। সে স্পষ্ট মহিবের গলা শুনল। পেছন ফিরে তাকাতেই কোথায় গেল সে? অনামিকা চুপি চুপি চারপাশে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। হঠাৎ বিকট একটা শব্দ হতেই লোডশেডিং হয়ে যায়। সাথে সাথে অনামিকা জোরে চিৎকার দিয়ে বসে পড়ে। মহিব অনামিকার চিৎকার শুনে ফোনে টর্চ অন করে দৌড়ে অনামিকার কাছে চলে যায়। সে ততক্ষণে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে বসে ভয়ে কাঁপছে। মহিব তাড়াতাড়ি অনামিকাকে জড়িয়ে ধরে। সেই দিন রাতের ঘটনার পর থেকে অনামিকা প্রায় 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। খাওয়া দাওয়া তো ঠিকমতো করতে পারছেই না, এমনকি ঘুমাতেও পারছে না। ঘুমের মাঝে চিৎকার দিয়ে দিয়ে উঠছে। বিছানা থেকে একা উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে গেছে তার। এ সময় মিসেস মেরিনা বৌমার কাছে কাছে থাকছেন, যত্ন নিচ্ছেন। বড় বোনের সাথে কিছুদিন থাকার পর তার মাঝে পরিবর্তন খেয়াল করা যাচ্ছে। বৌমার প্রতি ভালো ব্যবহার, যত্ন, ভালোবাসা দেখা যাচ্ছে। অনামিকাকে প্রতিনিয়ত ডাক্তার দেখানো হচ্ছে, তবুও জ্বর কমছে না। তার মামা মামি এসেছে অনামিকা অসুস্থ হবার দ্বিতীয় দিনই। মামা কাজের জন্য চলে গেলেও মামি যায়নি। এর মাঝে যারা এসেও বোনের কাছে 2 দিন থেকে গিয়েছে। পরীক্ষা থাকায় তাকে বাসায় ফিরে যেতে হয়েছে। প্রায় 2 দিন হচ্ছে অনামিকার মাঝে শারীরিক উন্নতি দেখা যাচ্ছে। মুখের কালো বর্ণ আর শরীরের অসুস্থতার ভাবটা একটু কমে এসেছে। 2 দিন ধরে অনামিকা কিছু খেতে পারছে দেখে শাশুড়ি আর মামি প্রতিটা সময় এটা ওটা নিয়ে বসে আছেন খাওয়ানোর জন্য। সপ্তাহখানিক সময়ে অনামিকার অসুস্থতায় মহিবের চোখের নিচে কালো দাগ দেখা দিয়েছে। অনামিকাকে দেখলেই তার কান্না পেয়ে যাচ্ছে। কদিন আগেও মায়ের কত কটু কথা সে সহ্য করে নিয়েছে। তাকে হারানোর ভয়ে কান্না করেছে সেই মেয়ে এখন চোখ তুলে তাকানোর শক্তিটাও হারিয়েছে। যেই মা অনামিকাকে তাড়ানোর জন্য কথার আঘাত করেছে, কাঁদিয়েছে, সেই মা এখন ছেলের বোন সুস্থতার জন্য কত কিছু করছে। মহিব অনামিকার কাছে বেশিক্ষণ থাকতে পারছে না। প্রিয় মানুষের এমন অবস্থা তাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। দিনে 2 বেলা ডাক্তার এসে দেখে যাচ্ছে। হাসপাতালেও দেখানো হয়েছে, কিন্তু তেমন কিছু চোখে পড়েনি ডাক্তারদের। তবে শেষ 2 দিনে অনামিকা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। সকাল 10টা, অনামিকা শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। বাইরের রুমে বসে মিসেস মেরিনা আর অনামিকার মামি বসে কথা বলছিলেন। হঠাৎ অনামিকার জোরে চিৎকার শুনে দুজন দৌড়ে অনামিকার রুমের দিকে যায়।
রুমে এসে দুজনের কেউই অনামিকাকে দেখতে পায় না। রুমের এপাশে ওপাশে চোখ বুলিয়ে নিতে থাকে, কিন্তু না, অনামিকা কোথাও নেই। তারা অনামিকার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো জবাব নেই। মেরিনা বেগম ওয়াশরুমের দিকে যান, কিন্তু সেখানেও সে নেই। অনামিকার মামি কি মনে করে খাটের সাইডে তাকালে দেখতে পায় অনামিকা জড়সড় হয়ে বসে আছে। তিনি সাথে সাথে মেরিনা বেগমকে ডাক দেন। দুজন মিলে অনামিকাকে ধরে তুলে বাইরের রুমে নিয়ে আসেন। অনামিকা বসে বসে ঘামছে। গায়ের জ্বরটা এখন আর নেই। রেহানা বেগম অনামিকার কাছে এসে বসে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করছেন, কি হয়েছে মা? চিৎকার দিয়েছিলি কেন? রেহানা বেগমের প্রশ্নে তার দিকে তাকিয়ে থাকে অনামিকা। কি বলবে সে? বললে কি সবাই বিশ্বাস করবে? অনামিকাকে নিরুত্তর দেখে মিসেস মেরিনা ও রেহানা বেগমের প্রশ্নটি দ্বিতীয়বার করলেন। অনামিকা এবার সিদ্ধান্ত নিল, এবার সে বলবে। অনেক কিছুই তো ঘটে যাচ্ছে তার সাথে, কিন্তু সে কাউকে কিছু বলার সুযোগ পায়নি। যখনই কাউকে বলবে বলে ভেবেছে, তখনই কাউকে সে তার আশেপাশে অনুভব করেছে, কিন্তু সেই অনুভব করা পর্যন্তই। কেউ তার সামনে আসেনি, তবে পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে। মা চলুন, আমরা বাসা চেঞ্জ করে ফেলি। হুটহাট বাসা চেঞ্জ করার কথা শুনে বেশ অবাক হন মিসেস মেরিনা। বাসা কেন চেঞ্জ করব? কি হয়েছে বলো তো মা? মা, এই বাড়িতে কোনো কিছু ঠিক নেই। পাশে থেকে মিসেস রমেলা বলে ওঠেন, বুঝিয়ে বলো তো মা, সব কিছু আমরা বুঝতে পারছি না রে। মামি, এই কয়েকদিন ধরে আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি অন্যরকম কিছু অনুভব করছি। অনামিকা সেদিন রাতের ঘটনা তাদের জানায়। এরপর আরও কী কী ঘটেছে সব কিছু বলে। সবটা শুনে তারা যেন আকাশ থেকে পড়ে। মিসেস মেরিনা তো সাথে সাথে কোনো হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। আয়াতুল কুরসি সহ কিছু দোয়া পড়ে নিজেকে সুরক্ষিত রাখতে বলেন অনামিকাকে। অনামিকাও কথা মতো কাজ করে নেয়। চিন্তা করো না মা, কিছু হবে না তোমার। তোমার সাথে সাথে সব সময় থাকার জন্য কি আমি ওয়াজিফাকে বাসায় থাকতে বলবো? ও আসলে হয়তো একটু ভালো লাগবে। না মা, ওর তো পড়াশোনা করতে হয় অনেক। ও এখন বাসায় আসলে ওর পড়ায় ক্ষতি হয়ে যাবে। তোর শরীর কি একটু ভালো লাগছে রে মা? রমেলা বেগমের স্নেহময় প্রশ্নে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তিনি অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। মিসেস মেরিনা কিছু একটা ভেবে অনামিকার দিকে তাকান আর বলেন, আমি মুহিবকে কল করছি, ওকে সব কিছু জানাই। তুমি বিকেলে রেডি থেকো, আমার পরিচিত এক হুজুরের কাছে নিয়ে যাব। না মা, ওসব লাগবে না। অনামিকার কথা তিনি পাত্তা না দিয়ে রুমে চলে যান। রুম থেকে ফোনটা নিয়ে আবার সেখানে ফিরে আসতে অনামিকা আমতা আমতা করে বলতে থাকে, মা, আপনার ছেলে প্রায় এক সপ্তাহ ছুটির পর আজকে অফিসে গিয়েছে। মন দিয়ে কাজ করুক। অফিসে নিশ্চয়ই অনেক কাজ জমে গিয়েছে, সব তো শেষ করতে হবে। ও বাসায় আসলে না হয় কথা বলা যাবে। কালকের দিন পরেই তো শুক্রবার, ছুটির দিন। অনামিকার কথা শুনে রেহানা বেগম বলে ওঠে, হ্যাঁ বেন, মেয়ে কিন্তু ঠিকই বলেছে যে আমার বাবাকে এখন এসব না জানানোই ভালো আমার মনে হয়। এতদিন পর অফিসে গেছে, এসব শুনলে আবার আলাদা একটা চিন্তা। এমনিতেই ছেলেটা অনামিকার অসুস্থতার জন্য কেমন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মুহিবের বাবার সাথে কথা বলি। অনামিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে তাকে ফ্রেশ হতে বলে নিজের রুমে চলে যান। অনামিকার মামি এবার অনামিকাকে বসিয়ে নিজে গিয়ে তার জন্য খাবার গরম করে টেবিলে রাখেন। অনামিকাও ততক্ষণে ফ্রেশ হয়ে নেয়। আজকে শরীরটা তার খুব ভালো লাগছে। তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে অনামিকা একটানা এক সপ্তাহ জ্বরে বিছানায় পড়েছিল। অনামিকা খাওয়া দাওয়া শেষ করে নিজেই গোসল দিয়ে নেয়। শরীরটা আগের দিনগুলোর মতো একদম স্বাভাবিক লাগছে। কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ফোনটা নিয়ে বিছানায় গিয়ে বসে। প্রায় 12:30 বাজতে চলল। এই সময় মুহিব অনেকটাই ফ্রি থাকে, আর আধা ঘন্টা পরেই তো ব্রেক টাইম। অনামিকা ফোন স্ক্রিনে নম্বরটা তুলে কল দেয়। 2বার রিং হতেই কল রিসিভ হয়ে যায়। হয়তো মুহিব ফোনে কিছু একটা করছিল, তাই রিং হওয়ার সাথে সাথেই কল রিসিভ হয়ে যায়। কল রিসিভ হওয়ার সাথে সাথে অনামিকা নড়েচড়ে বসে। আসসালামু আলাইকুম বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বিবি সাহেবা ফোন দিল। কি মনে হচ্ছে আপনার? মনে হওয়ার বিষয় সাইডে রেখে বলো তো, তোমার শরীর এখন কেমন? একদম ঠিকঠাক। একদম ঠিকঠাক? হ্যাঁ, তবে আর বলছি কি। অনামিকার কথা শুনে বোঝা যাচ্ছে সে কতটা প্রফুল্লতার সাথে কথা বলছে। প্রিয় মানুষ ভালো আছে জানলেই হয়তো মন ভালো হয়ে যায়। এই কয়েকদিনে মুহিবকে কেউ হাসতে দেখেনি। সবসময় মুখটা মলিন হয়ে থাকতো। মুহিবকে চুপ থাকতে দেখে অনামিকা বলে ওঠে, এই, আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে প্লিজ? মুহিব এবার কথায় কঠিন ভাব এনে বলে, এই সময় একদম আইসক্রিমের বায়না ধরা যাবে না। তুমি এখন অসুস্থ। আগে পুরোপুরি সুস্থ হও, তারপর যা যা খেতে চাইবে সব খাওয়াবো। বললাম তো আমি এখন একদম সুস্থ।
একবেলায় একদম সুস্থ হয়ে যায় কিভাবে মানুষ? জানি না। আমি হয়ে গেছি বুঝতে পারছো না? বুঝতে পারছি, কিন্তু এখন তবুও খাওয়া যাবে না। আনবে না তো? হুম। আমি কিন্তু দারোয়ানকে দোকানে পাঠিয়ে দেব। আবার দারোয়ান কেন? আচ্ছা, আমি নিয়ে আসবো বাসায় ফেরার সময়। ভালো একটা বর পেয়ে খাটিয়েও নিলে। বর আমার, আমি খাটিয়ে নেব না তো কে নেবে? তাই তো। আর কিছু খাবে? না, আর কিছু খাবো না, শুধু আইসক্রিম নিয়ে আসলেই হবে। চকলেট ফ্লেভার? না, ভ্যানিলা। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে। অনামিকা ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়ে। এখন একটু ঘুমোলে আর একটু ভালো লাগবে। নির্দ্বিধা এবার চোখটা বন্ধ করে নেয় সে। প্রায় আধা ঘন্টা যাবৎ চোখ বন্ধ করে এপাশ ওপাশ নড়াচড়া করছে, কিন্তু ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না। হঠাৎ রুমে আবার আগের মতো কার উপস্থিতি টের পায়। এবার অনামিকার হৃদস্পন্দন বাড়তে থাকে। তবে কি আবার কেউ এলো রুমে? কি চায় সে? কেন সামনে এসে সব খোলাসা করছে না? রুমে অদ্ভুত কিছু অনুভূত হতেই গা শিউরে ওঠে অনামিকার। তবে কি আবার কিছু রুমে এলো? এবার আগের মতোই ভয়ে সে চোখ খুলতেও পারছে না। তার মনে হচ্ছে কে যেন তার সামনে দাঁড়িয়ে তাকে এক পলকে দেখে যাচ্ছে। অনামিকা তার বান্ধবীর থেকে শুনেছিল তার সৎমা যখন তাকে কালো জাদু করেছিল তখন নাকি তার মনে হতো তার আশেপাশে কেউ আছে। সময় সময় নাকি খিলখিল করে হাসতো আর মোটা কণ্ঠে কি বলে ভয় দেখাতো। কিছু সময় তো কুকুর বিড়ালের রূপে এসে এক পলকে চেয়ে থাকতো। অনামিকারও একজনকে সন্দেহ হচ্ছে, কিন্তু এটা তার ভুল ভাবনাও হতে পারে। অনামিকা ভয়ে ভয়ে তাকাতেই দেখে চারপাশ একদম ঠিকঠাক, শুধু বেলকনির দিক থেকে বাতাস এসে পর্দা এলোমেলো করে দিচ্ছিল। বাতাস খুব জোরালো ছিল। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হঠাৎ এই সময়ে ফোন বেজে ওঠায় ভয় পেয়ে যায় সে। ফোন হাতে নিয়ে দেখে যারা কল দিয়েছে। ফোনটা রিসিভ করে তার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এক প্রকার জানার আগ্রহ থেকে তার বান্ধবী সাফার নম্বরে কল দেয়। তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো এবার খুব করে ভাবাচ্ছে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে নরম কণ্ঠে কেউ হ্যালো বলে ওঠে। সাফা? হ্যাঁ রে, আজ হঠাৎ কী মনে করে কল দিলি? কেমন আছিস? শরীরটা একটু অসুস্থ। আজ হঠাৎ করে কেন কল দেব? আমি তো মাঝে মধ্যে তোকে কল দিই। সে না হয় দিস, তবে আজ অনেক দিন পর কল দিলি তো তাই বললাম। শোন না একটা কথা, কয়েকদিন ধরে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। সাফা বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে কেমন? সেদিন ছাদে মুহিবের কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। পরে বিকট একটা শব্দ হয়, মনে হয়েছিল কেউ আমার দিকে ধেয়ে আসছে। সেদিন থেকে প্রায় এক সপ্তাহ জ্বরে পড়ে আছি আমি। তারপর থেকে মনে হয় কেউ আমার আশেপাশে আছে, আমাকে দেখছে। আমি অনুভব করতে পারি মাঝে মাঝে বেশ বিশ্রী গন্ধ আসে রুমে। কি বলছিস কি? তুই যত তাড়াতাড়ি পারিস কোনো হুজুরের সাথে দেখা কর। দেরি করিস না অনু, তোর খুব খারাপ সময় আসতে চলেছে হয়তো। এখন তোকে কেউ ভয় দেখাচ্ছে, হয়তো পরে ক্ষতি করবে। তুই এক কাজ কর তো, নিজের জামা কাপড় চেক কর সব ঠিক আছে তো। তুই যা যা ব্যবহার করিস, আবার নিজের বিছানার নিচে রুমের কোণায় বালিশ সব কিছু একটু চেক কর পাখি। আমার খুব ভয় করছে। তুই বলেছিলি তোর শাশুড়ি তোর সাথে খারাপ ব্যবহার করে দেখতে পারে না। আমার তো এবার ভয় লাগছে। এখনও তেমন কিছু হয়নি, তবে হতেও কিন্তু সময় নেবে না। তুই নিজের রুমটা একটু চেক করতো। সাফার কথা শুনে অনামিকা এক প্রকার ভয় পেয়ে যায়। আসলে কি তার সাথে এমন কিছু করতে পারে তার শাশুড়ি? অনামিকা আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে রুম চেক করতে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখে সে। আলমারির সব জামা কাপড় শাড়ি সব এলোমেলো করে ফেলেছে সে। সবই তো ঠিক আছে, কোথাও কোনো গরমিল নেই। আলমারি বন্ধ করে ফোনের দিকে যাবে, হঠাৎ তার মনে পড়ে বিয়ের শাড়ি থাকলেও বউ ওড়নাটা কোথাও দেখতে পেল না তো। অনামিকা দৌড়ে গিয়ে আবার ভালো করে সমস্ত আলমারি চেক করে। না, কোথাও তো বউ ওড়না নেই। তবে কি ভয়ে তার সারা শরীর কাঁপছে। বিয়েটা ভাঙতে কি তবে বউ ওড়না গায়েব করা হয়েছে? শুধু বিয়ে ভাঙতে চাইলে ওড়না নিয়েছে, তাহলে সে কেন অসুস্থ হয়ে আছে? তবে তার উপর কালো জাদু করা হয়েছে সত্যি সত্যি। অনামিকা গিয়ে বিছানা উলট পালট করে ফেলে। এবার সে আরেক দফায় চমকে যায়। বিছানায় সে যেখানে ঘুমায় ঠিক সেখানেই কোমরের দিকে দুইটা কাগজ রাখা, আরবি হরফে কিছু লেখা আর মানুষের ছবি আঁকা। কাগজগুলো হাতে নিয়ে ভীষণ কান্না পাচ্ছে তার। ভালোবেসে স্বামীর সাথে থাকতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? নাকি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হওয়া অপরাধ? নাকি মা হতে না পারাটা অপরাধ? কাগজগুলো হাতে নিয়ে বিছানায় বসে অনেকক্ষণ কান্নাকাটি করে সে। নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কি আসলে কেউ করতে পারে?
অনামিকা চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। বিছানা ঠিক করে রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে মামির জন্য বরাদ্দ করে রাখা রুমে চলে যায়। সেখানে গিয়ে শুয়ে পড়ে। মিসেস রেহেনা নামাজ শেষ করে তার দিকে ফিরে তাকায়। কী রে অনু, নিজের রুমে ঘুম ধরল না বুঝি? শেষে কিনা মামির রুমে এসে শুতে হচ্ছে? এমনভাবে বলছো যেন আমি আগে তোমার কাছে থাকতামই না। মনে করে দেখো, তোমার মেয়ে চেয়ে আমিই বেশি থাকতাম তোমার কাছে। এখন নামাজ শেষ হলে তাড়াতাড়ি এখানে এসো, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। দাঁড়া আসছি, অপেক্ষা কর। জলদি এসো। রেহানা বেগম নামাজ শেষ করে বিছানায় এসে বসতেই অনামিকা এগিয়ে গিয়ে ওনার কোলে মাথা রাখে। রেহানা বেগমও তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মামি? শুনছি, বল। কষা কষা করে গরুর মাংস রান্না করে দিবে? অনেক দিন তোমার হাতের গরুর মাংস খাই না। এখানে তো আমি রান্না করি, কিন্তু তোমার হাতের রান্নার মতো মজা হয় না। আজকেই খেতে হবে? হ্যাঁ, বিকেলে একটু রান্না করে দাও না গো। আমার মেয়েটা কতদিন আবদার করে না, আজ করেছে। রান্না তো করতেই হবে, কিন্তু তোর শাশুড়ি কি রান্নাঘরে ঢুকতে দেবে? দেবে না কেন শুনি? তুমি বলবে আমি তোমার হাতের রান্না খেতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, বলবো। মিসেস রেহেনা একবার দরজার দিকে তাকিয়ে উকি দিয়ে আবার অনামিকার দিকে তাকিয়ে বলেন, একটা কথা বলবি অনু? বলো না, কি বলতে হবে? উঠে বসতো একটু। অনামিকা শোয়া থেকে উঠে বসে। চোখ মুখ ঢেকে যাওয়া ছোট ছোট চুলগুলো কানে গুঁজে স্থির হয়ে বসে। হ্যাঁ, এবার বলো, সত্যি করে বলতো, মা তোর শাশুড়ি কেমন মানুষ? তুমি এসে তো দেখছই, উনি খুব ভালো মানুষ। আমরা যা দেখি সবসময় সেটা সত্যি নাও হতে পারে। না না মামি, আমার শাশুড়ি আসলেই ভালো মানুষ। যারা আমাকে সব বলেছে অনু। রেহানা বেগমের এই কথা যেন অনামিকা সহ আশেপাশের পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায়। যারা সব বলে দিয়েছে? তোতলা তোতলাভাবে অনামিকা বলে, যে যারা? হ্যাঁ যারা। তো শাশুড়ি যে মহিবের জন্য ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেটা যারা আমাকে বলেছে। বলতে হয় না, জানি না কার ভাগ্যে কী আছে। তোর ননদের বিয়ের পর যদি জানা যায় যে সেও মা হতে পারবে না, আর তার শাশুড়িও যদি ছেলেকে দ্বিতীয় বিয়ে দিতে চায়, তখন কি করবে? মামি আসতে বলো, আমার শাশুড়ি শুনলে ঝামেলা হবে। এমনিতে উনি কিছুদিন যাবৎ খুব ভালো ব্যবহার করছেন, আমার কত যত্ন নিচ্ছেন দেখছো না। শোন অনু, সব ভালোতে ভালো থাকে না। তোর কথা শুনে তো আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ মামি? মিসেস রেহেনা কিছুক্ষণ চুপ থেকে বলেন, তোকে বলবো না ভেবেছিলাম, তবুও তোকে সাবধান করতে বলতেই হবে আমার। কি বলতে চাইছো বলো তো মামি? তোর শাশুড়ির চাচাতো বোন আমাদের বাড়ির পাশের বাড়ির সানজিদা আছে, তার মামি হয়। কথায় কথায় পরিচয় হলে তার কাছে একটা কথা জানতে পারি। কি কথা? তোর শাশুড়ি মহিবের আপন মা নয়, এটা তোর শ্বশুরের দ্বিতীয় স্ত্রী। কি? হ্যাঁ রে, তোকে জানাবো করতেই তোর অসুস্থতার খবর পাই। এখানে এসে দেখি তোর অবস্থা খুব খারাপ। কথাটা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, তাই বলতে পারিনি। তুমি সত্যি বলছো মামি? মিথ্যে কেন বলবো বল? মিসেস রেহেনার কথায় সব জ্বর যেন খুলে যাচ্ছে। সৎ শাশুড়ি বলেই কি এত খারাপ ব্যবহার করতে পেরেছে তার সাথে? এমন কোনো দিন যায়নি যেদিন অনামিকা কান্না করেনি। হঠাৎ করে এই কয়েকদিন কেন ভালো হয়ে গেল? মামি? হ্যাঁ বল। আমার শাশুড়িকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ তো আমারও হচ্ছে রে মা। অনামিকা বিছানা থেকে উঠে দরজার দিকে গিয়ে এপাশে ওপাশে তাকিয়ে দেখে তার শাশুড়ি রুমে কারোর সাথে ফোনে কথা বলছেন। অনামিকা এবার মামির কাছে ফিরে এসে সামনাসামনি বসে পড়ে। রেহানা বেগমের হাত নিজের হাতে নিয়ে মাথা নিচু করে ফেলে। মামি, আমার শাশুড়ি আমাকে কালো জাদু করেছে। অনামিকার এমন কথা মিসেস রেহেনা বেশ অবাক হন। নিজের হাত ছাড়িয়ে নিয়ে অনামিকার মুখ তুলে উঁচু করে নেন। কি বললি তুই? অনামিকা ওড়না গিট ছাড়িয়ে কাগজের টুকরো বের করে রেহানা বেগমের হাতে ধরিয়ে দেয়। তিনি কাগজ খুলে ভেতরটা দেখে চোখ বড় বড় করে ফেলেন। অনামিকা সাথে সাথে কাগজটা নিয়ে নেয়। রেহানা বেগমের হাত নিজের হাতে নিয়ে বলে, মামি, আল্লাহর নামে কসম করে বলো, এই কথা আমি আর তুমি ছাড়া কোনোদিন কেউ জানবে না। পাগল হয়েছিস তুই অনু? কেউ জানবে না মানে? তুই আজই মুহিবকে বলবি, তোর শাশুড়ির সাথেও কথা বলবি। এসব নিয়ে তিনি এত উচ্ছৃঙ্খল কেন? আমি শাশুড়ির সাথে কথা বলবো, কিন্তু মুহিবের সাথে আগেই কথা বলা ঠিক হবে না। কারণ যখন তখন যা ইচ্ছে করে ফেলতে পারে আমার শাশুড়ি। যা করার আমি করছি, তুমি শুধু কথা দাও। এই বিষয়ে তুমি কারো সাথে কোনোদিন কথা বলবে না, আমি মরে গেলেও না। কারণ মুহিব তার আপন ছেলে না, ওর সাথেও খারাপ কিছু করতে পারে, যা আমি কখনোই তা সহ্য করতে পারবো না। আরও অনেক কথা বলে মিসেস রেহেনাকে বুঝিয়ে রাজি করায় অনামিকা।
মিসেস রেহানা যেন আজই বাড়ি ফিরে যায় একথাও বলে অনামিকা। মিসেস রেহানাও অনামিকার সব কথা শুনে রাজি হয়ে যায়। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চোখ মুখ মুছে শাশুড়ির রুমের দিকে রওনা দেয় অনামিকা। অনামিকা তার শাশুড়ির রুমে এসে তার পাশে বসে। রুমে তিনি একাই ছিলেন। শ্বশুর হয়তো দোকান থেকে বাড়ি ফিরেনি এখনও। মেরিনা বেগম অনামিকাকে রুমে দেখে একটু অপ্রস্তুত হয়ে যান। শরীর ঠিক আছে এখন তোমার? হঠাৎ এখানে? অনামিকা কিছু একটা ভাবল। সে যে তার শাশুড়ির ওসব জেনে গেছে, এটা কি আগেই বলা উচিত হবে? অতঃপর অনামিকা সিদ্ধান্ত নেয় সে আগেই ওসব কথা তার শাশুড়িকে বলবে না। হাতে যেহেতু প্রমাণ আছে, তাই মহিবের সাথে কথা বলাই সঠিক হবে। মহিব তো অবাক হয়ে যাবে, তার মা আসলেই এমন কাজ করতে পারে। ও এটা তো আবার তার মা না, তার সৎ মা। নিজেকে সামলে নেয় সে। রুমে একা একা ভালো লাগছিল না, তাই মামির রুমে গিয়েছিলাম। মামি বলল আজ নাকি মামি বাড়ি চলে যাবে, তাই আপনাকে জানাতে এলাম। আজই চলে যাবে? কেন, আর কটা দিন থেকে যাক, এত তাড়া কিসের? আর তাছাড়া তুমি তো এখনও সুস্থ হওনি। আর 3-4 দিন থাকুক, তুমি সুস্থ হলে তারপর যেতে বলো। তাহলে তোমারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। মামি তো অনেক কাজ ফেলে রেখে আমার এখানে বসে থাকছে। প্রায় 1 সপ্তাহ আছে, তাই আমিও আর না করিনি। যাক, সমস্যা নেই। আর তাছাড়া আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। ঠিক আছে, যাবে কখন? এই তো সন্ধ্যার দিকে মামা এসে নিয়ে যাবে। ঠিক আছে, কি রান্না করব বলো তো? মা, আমি মামিকে বলেছি একটু গরুর মাংস রান্না করতে। ফ্রিজ থেকে বের করে রাখবো এখন। তোমার মামি এবারের অতিথি, সে কেন রান্না করবে? মামির হাতের গরুর মাংস রান্নাটা খুব সুস্বাদু হয়, তাই আমি মামিকে একটু রান্না করে দিয়ে যেতে বলেছি। কেন, আমার হাতের রান্না ভালো না? অবশ্যই ভালো, আমি তো খারাপ বলিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, তোমার মামিই রান্না করুক, খেয়ে দেখি কত সুস্বাদু হয়। ঠিক আছে মা, আমি তাহলে আসছি। অনামিকা চলে যাওয়ার পর পা বাড়ালেই মেরিনা বেগম পেছন থেকে আবার ডাক দেন। অনামিকা দাঁড়িয়ে যায়। জি, তুমি কি আর কিছু বলতে এসেছিলে? অনামিকার এবার খটকা লাগে। তবে কি উনি বুঝে গিয়েছেন যে আমি ওনার সব জানতে পেরেছি? না না, উনি বুঝবেন কি করে? ওনাকে তো বুঝতেই দেওয়া হয়নি। না মা, আমি তো এটাই বলতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। অনামিকা নিজের রুমে গিয়ে কাগজের টুকরো দুটো নিজের বালিশের নিচে রেখে দেয়। সে মনে মনে চিন্তা করে এটা নিয়ে মহিবের সাথে আগে আলাপ আলোচনা করে নিতে হবে। কাগজের টুকরো দুটো প্রমাণ হিসেবে কাজে লাগবে। মহিব তার মাকে অনেক ভালোবাসে, প্রমাণ ছাড়া তো সে বিশ্বাস করতে চাইবে না। অনামিকা মিসেস রেহেনাকে রান্নাঘরে রান্নার কাজে সাহায্য করছে। বাইরেই তার শাশুড়িও বসে তাদের সাথে কথা বলছে। মেরিনা বেগমের একটাই কথা, আর 2-3টা দিন থেকে গেলেই হতো। রেহেনা বেগমের যে আর থাকার অবস্থা নেই সেটাও বুঝিয়ে গেলেন। ফোন বেজে ওঠায় মেরিনা বেগম নিজের রুমে চলে যান। এমন সময় রেহেনা বেগম অনামিকাকে কাছে টেনে নিয়ে পাশে দাঁড় করিয়ে দেন। কথা কি বলেছিস তোর শাশুড়ির সাথে? দেখে তো মনে হচ্ছে বলিসনি। না মামি, বলিনি। ভাবলাম মহিবের সাথে আগে কথা বলবো। কাগজ ঠিক মতো রেখেছিস? হ্যাঁ মামি, আমার বালিশের নিচেই রেখেছি। ঠিক আছে, আর শোন, একটু সাবধানে থাকিস মা। যে বাড়িতে শত্রু আছে সে বাড়িতে যখন তখন বিপদ ঘটতে পারে। তুমি চিন্তা করো না মামি, আমি সবটা সামলে নেব ইনশাআল্লাহ। সাবধানে থাকিস মা। কথা শেষ করে রেহানা বেগম রান্নায় মন দেন। অনামিকাও যা যা কাজ বাকি আছে তা করতে থাকে। সন্ধ্যাবেলায় রেহানা বেগমকে বিদায় দিয়ে অনামিকা নিজের রুমে যাচ্ছিল। এমন সময় মেরিনা বেগম পেছন থেকে বলে ওঠে, তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় ভেবেছ নাকি? তুমি কি ভেবেছ তুমি আমার আড়ালে কিছু করতে পারবে? অনামিকা পেছন ঘুরে তাকায়। শাশুড়ির কথা ঠিক বোধগম্য হয় না তার। বুঝলাম না মা। মেরিনা বেগম হাতে থাকা কাগজখানা উঁচু করে অনামিকাকে দেখায়। অনামিকা এবার বুঝে যায় বালিশের নিচে রাখা কাগজটা তার শাশুড়ির হাতে। কিন্তু তিনি বুঝলেন কি করে যে অনামিকা সব বুঝে গিয়েছে? মিসেস মেরিনা কিছুটা এগিয়ে এসে বলে, তুমি কি ভেবেছ এসব কথা তুমি মহিবকে বলবে আর সে বিশ্বাস করে নেবে? আমি এত কাঁচা কাজ করি না। বলে দেখো তাকে বিশ্বাস করাতে পারো কি না। আমি আগেও বলেছি, এখনও বলছি, তুমি এখানে টিকতে পারবে না। তোমার মতো মেয়ের যোগ্যতা নেই এ বাড়ির বউ হওয়ার। আমাকে কেন পছন্দ করেন না মা? কি করেছি আমি বলবেন একটু? পছন্দ না মানে পছন্দ না। তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই সহ্য করতে পারি না। তাই বলে আপনি কালো জাতের আশ্রয় নেবেন মা? আপনার ছেলে আমার সাথে সারা জীবন থাকতে চায়, আমি চাই, আমরা দুজনেই চাই। তাহলে আপনার কিসের সমস্যা? আপনি না মা, মা হয়ে এমন কেন করছেন? আমাদের দুজনকে আলাদা করার জন্য এখন আপনি উঠে পড়ে লেগেছেন। হ্যাঁ, আমি কুফরি কালামের কালো জাতির আশ্রয় নিয়েছি। আমার কথা মতো প্রথম দিকেই মহিবকে ডিভোর্স দিলে আর এত কিছু করতে হতো না।
তোমার কাছে এখন একটাই রাস্তা, আর সেটা হচ্ছে নিজে থেকে দুদিনের মাঝে এ বাড়ি ছেড়ে মহিবের জীবন থেকে চলে যেতে হবে। নইলে আমি কালো জাদু নষ্ট করব না, যার কারণে 1 মাসের মাঝে তোমাদের সম্পর্ক এমনিতেই নষ্ট হয়ে যাবে। মহিবকে তুমি কিছুই বুঝিয়ে ঠিক করে নিতে পারবে না। মহিব বর্তমানে আমার বশে, সে তোমাকে ভালোবাসবে, যত্ন নিবে, কিন্তু আমার বিরুদ্ধে তুমি তাকে কোনো কথা বললে সে কিছুতেই বিশ্বাস করবে না। এবার দেখো তুমি কি চাও, দুদিনের মাঝে নিজে থেকে চলে যাবে নাকি সম্পর্ক শেষ করেই যাবে? দেখো বাবা, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও, আমার হাতে বেশি সময় নেই। মহিবের জন্য মেয়ে পছন্দ করে রেখেছি, ওর বিয়ে দেব খুব তাড়াতাড়ি। মহিবের কোনো ক্ষতি না চাইলে তাড়াতাড়ি ওর জীবন থেকে বিদায় হোক। মা, আপনি কিন্তু খুব ভুল করছেন। উপরে কিন্তু আল্লাহ আছেন, তিনি সব কিছু দেখছেন। সব কিছুর হিসেব আপনাকে দিতে হবে মা। আমার হিসেব আমি দেব, তোমাকে তো আর দিতে হবে না। তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি শুধু বিদায় হয়ে উদ্ধার করো। এমন করবেন না মা, প্লিজ। আমার ভালো থাকাটা কেড়ে নেবেন না। আপনারও তো মেয়ে আছে, আমাকে তার মতো একটু ভাবুন। আমি তো আপনাকে মায়ের মতোই দেখি, একদম তুলনা করতে আসবে না। আমার মেয়ে আমার মুখের উপর কখনো কথা বলে না। আমার মেয়ে আর তোমার মাঝে আকাশ পাতাল পার্থক্য। মা, আমাকে মাফ করে দিন প্লিজ। দূর হও সামনে থেকে, আর যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকেও। শুধু শুধু জল ঘোলা করার চেষ্টাও করো না যদি মহিবকে ভালোবেসে থাকো। মেরিনা বেগম আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমের ভেতর চলে যান। অনামিকা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। কি করবে সে এখন? তার কী বা করার আছে? তবে কি প্রিয় মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়ার কোনো উপায় নেই? ভাগ্যে কি সে মহিবকে চেয়ে আসেনি? অনামিকা রুমে এসে পায়চারি করতে থাকে। কি করা যায় সেটা ভাবছে। এভাবে তো ভয়ে প্রিয় মানুষকে ছেড়ে দেওয়া যায় না। সব সমস্যার কোনো না কোনো সলিউশন অবশ্যই আছে। এভাবে ভয়ে চুপচাপ থাকলে মেরিনা বেগম আরও পেয়ে বসবে। আর এখন তো অনামিকা জানে তিনি তার আপন শাশুড়ি না, তাই সম্পর্ক টিকিয়ে রাখার এত দায়ও তার নেই। তার শুধু একটাই চিন্তা, এই সমস্যা কিভাবে কাটিয়ে ওঠা যায়। অনামিকা কিছু একটা ভেবে রুমের বাইরে থেকে কিছুক্ষণ যাবৎ তার শাশুড়িকে ফলো করতে থাকে। সে নিশ্চিত তার শাশুড়ি প্রমাণ লোপাট করতে এতক্ষণে কাগজ ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে নিশ্চয়ই ঝুড়িতে ফেলেছে। সেটা যেভাবেই হোক উদ্ধার করতে হবে। মেরিনা বেগম কারোর সাথে ফোনালাপ করছে। কিছুক্ষণ পর ফোনটা রেখে ওয়াশরুমে চলে যান তিনি। অনামিকাও সুযোগ পেয়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকে পড়ে। সরাসরি ঝুড়ির কাছে যায়। সে যা ভেবেছিল তাই। কাগজের কয়েকটা টুকরো ঝুড়িতে পড়ে আছে। এত বুদ্ধিমতী মহিলাও এত কাঁচা কাজ করতে পারে ভেবে সে একটু অবাক হয়। টুকরোগুলো নিয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে দেয় সে। রুমে এসে বান্ধবী সাফাকে আবার কল দেয় সে। 2-1 বার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হয়। হ্যালো সাফা। হ্যাঁ রে বল। আমি কাগজে আঁকা কিছু পেয়েছি, আর আমার বউ ওড়না পাচ্ছি না। আমার শাশুড়ি সত্যি ওসব করেছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। উনি বলেছে 2 দিনের মধ্যে আমি যেন বাড়ি ছেড়ে মহিবকে ছেড়ে চলে যেতে। আমি যেন এসব ব্যাপারে মহিবকে বলে কিছু করতে না পারি, সেজন্য তাকেও বশ করে রেখেছি। কি করব বলতো, আমার মাথায় কিছুই ঢুকছে না। এত কিছু হয়ে গেছে আর তুই কিছুই বুঝতে পারছিস না? এই কয়েকদিনের অস্বাভাবিক ঘটনা ছাড়া তো কিছুই হয়নি। তুই এখন বের হতে পারবি? এখন? কিছুক্ষণ পর তো মহিব আসবে। কতক্ষণ পর? 1.5 ঘন্টার মতো এই সময় হয়ে যাবে। তুই শুধু বেরিয়ে আয়। সমস্যা জিয়ে রাখতে নেই, মূল সহ উপড়ে ফেলতে হয়। আমার পরিচিত ভালো একটা হুজুর আছে, ওনার কাছে এসব সমস্যা কিছুই না। তো শাশুড়ি যতই ভয় দেখাক না কেন কিছুই করতে পারবে না। আসলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। তোর কাছে তো কাগজটা আছে, তুই শুধু বের হয়ে আসবি। আজই সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনামিকা ফোনটা রাখে। সাফার কথা মতো বের হবে কি না ভাবছে। অতঃপর সিদ্ধান্ত নেয় আর দেরি করা ঠিক হবে না। সমস্যা ছোট থেকে বড় হতে সময় নেয় না। সে মহিবকে কল করে। মহিব কল রিসিভ না করলে সে টেক্সট দিয়ে রাখে যেন সে ফ্রি হলেই কল দেয়। অনামিকা রুম থেকে বের হয় বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তখনই মেরিনা বেগম সামনে এসে দাঁড়ায়। যাচ্ছ কোথায়? 2 দিনই তো থাকতে বলেছেন। এই 2টা দিন অন্তত একটু আমার মতো থাকতে দিন প্লিজ। যেখানে যাচ্ছ যাও, বেশি ওস্তাদি করার চেষ্টাও করো না, এর ফল কিন্তু ভালো হবে না। যেতে বলেছেন চলে যাব। আমি আমার স্বামীর খারাপ কখনো চাইব না। সুবুদ্ধি হোক। অনামিকা আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার হাতে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। সাফা নির্দিষ্ট জায়গার নাম বলে দিয়েছে অনামিকাকে। অনামিকা সেখানেই অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সাফা আর তার হাজব্যান্ড সেখানে চলে আসে।
তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং তারপর তিনজন মিলে রওনা দেয়। একটা বাড়ির সামনে এসে তিনজন দাঁড়ায়। তখনই অনামিকার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে মহিব কল করেছে। সে সাথে সাথে কল রিসিভ করে। অনু, কল দিয়েছিলে? কি কিছু লাগবে? আমি একটু বের হয়েছি, তুমি আগেই বাসায় যেও না, দুজন একসাথে ফিরব। বের হয়েছ? রাতের বেলা বের কেন হয়েছ? কিছু হয়েছে? আরে না না, তেমন কিছু না। সাফা কল দিয়েছিল, অনেক দিন বের হওয়া হয় না, তাই ভাবলাম বের হই। ভাইয়াও এসেছে সাথে। আমার অফিস আধা ঘন্টার মাঝে শেষ হবে। আমিও কি তোমাদের সাথে জয়েন করব? চাইলে করতেই পারো। কোথায় আছো এখন? বাসার আশেপাশেই, মাত্র দেখা হলো। এখনও সিদ্ধান্ত নিইনি কোথায় যাব। তুমি অফিস শেষ করে বের হওয়া আগে তখন কল দিও। এখন কাজ করো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, সাবধানে থেকো। অনামিকা কথা শেষ করে ফোনটা আবার ব্যাগে রেখে দেয়। তিনজন মিলে এবার বাড়ির ভেতরে প্রবেশ করে। হুজুরের বাড়ি থেকে কাজ শেষ করে প্রায় 20 মিনিট ধরে তিনজন মহিবের জন্য অপেক্ষা করছে। সে বলেছিল আধা ঘন্টার মধ্যেই অফিস ছুটি হয়ে যাবে, কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল। পাশে থেকে সাফা বলে ওঠে, এখন তো আর চিন্তার কিছু নেই, তাই না? তুই একদম শাশুড়িকে ভয় পাবি না। তবে ভাইয়া ঠিক না হওয়া অবধি একটু খারাপ থাকার অভিনয় করবি। হুজুর যা যা করতে বলল নিয়ম মেনে সব করলে দেখবি 1 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর ভাইয়াকে প্রমাণ দেখালে সে বিশ্বাস করবে, চিন্তা করিস না। আমরা রেস্টুরেন্টে এসব নিয়ে কথা বলবো। না না, তোদের কিছু বলতে হবে না, আমি বাসায় গিয়ে বলবো। আরও কিছু প্রমাণ লাগবে আমার। কিসের প্রমাণ? কাগজ দেখিয়ে কেন বিশ্বাস করবে যে আমার শাশুড়ি এটা করেছে? মানে আমার শাশুড়ি যে এটা করেছে এটাও তার জানতে হবে প্রমাণসহ। এটা যথেষ্ট না। তুই অনেক বুদ্ধিমতী মেয়ে, যা করবি নিশ্চয়ই ঠিক করবি। চল এগোই, মহিব হয়তো এখনই চলে আসবে। আচ্ছা চল। তিনজন হেঁটে কিছু দূর যেতেই মহিবকে পেয়ে যায়। বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মহিব আর অনামিকা হাঁটছে। চারপাশে অন্ধকার আর ছোট ছোট আলো, আকাশে জ্যোৎস্না ছড়ানো চাঁদ তাদের সঙ্গ দিয়েছে। অনামিকা এবার মহিবের হাতটা ধরে। আজ থেকে আমরা নতুন রুটিনে চলবো, বুঝেছ? নতুন রুটিন? কিসের রুটিন? এই যে আমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে কি কি করব, ঘুম থেকে উঠে কি কি করব, এসব। আমার কোনো আপত্তি নেই, তুমি মেনে চলতে পারলেই হলো। আমি পারবো। তাহলে আমিও পারবো, কিন্তু রুটিনটা করলো কি? যেই করেছে ভালো কিছু করেছি। ঠিক আছে, বাসায় চলো, দেখা যাবে। এই নাও কাগজ, এখানে তোমার রুটিন। এটা তোমার প্রতিদিন মেনে চলতে হবে বলে দিলাম। না মানলে আমাকে হারিয়ে ফেলবে। কথাটা অনামিকা ভারী গলায় বলে ফেলে। সাথে সাথে একটা দীর্ঘ নিঃশ্বাস ভেতর থেকে বেরিয়ে আসে। মহিবও পথ চলা থামিয়ে দাঁড়িয়ে যায়। এসব কী ধরনের কথাবার্তা অনু? যা চাচ্ছ সবই তো করছি, তবুও এসব কথাবার্তা কেন? আমার কিন্তু এসব কথা একদম ভালো লাগে না শুনতে। সরি, আর বলবো না। হ্যাঁ, সবসময় ভুলভাল কথা বলবে আর সরি বলবে। আর বলবো না বললাম তো। আল্লাহ না চাওয়া অবধি আমাদের কেউ আলাদা করতে পারবে না। কেউ কেনই বা আলাদা করবে আমাদের? উফ, বাদ দাও তো এসব। চলো, এখন অনেক রাত হয়ে গিয়েছে। অনামিকা মহিবের হাত ধরে আবার চলা শুরু করে দেয়। এই মানুষটাকে যে অনেক বেশি ভালোবাসে, এই মানুষটাকে কোনোভাবে হারানো যাবে না। তবে যে বেঁচে থাকার জন্য যে রংটুকু খুব প্রয়োজন, সেই রংটুকুই যে নিঃশেষ হয়ে যাবে। ভালোবাসার মানুষকে সময়ের সাথে হারিয়ে ফেলতে নেই, তাকে পেতে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধে ভালোবাসা হারিয়ে গেলে যে জীবনটাই বিবর্ণ হয়ে যায়। কেটে গিয়েছে 5টা দিন। দিনটা শুক্রবার বিধায় মহিব ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। সকাল 9টা বাজে তখন। আব্দুর রহমান সাহেব 1 কাপ চা চাওয়ায় অনামিকা শ্বশুরকে চা বানিয়ে দিচ্ছিল। এমন সময় মেলিনা বেগম সেদিকে আসছেন দেখে ফোনের রেকর্ডার অন করে ফোন উল্টো করে তাকের উপর রাখে, কারণ সে জানে প্রতিবারের মতোই উনি এসে কথা শোনাবেন। এই কয়েকদিনে কয়েকটা রেকর্ড করতে সক্ষম হয়েছে সে। মেরিনা বেগম রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা না বানিয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো। আমি চলে যাওয়ার পর কি করবেন সেটা তোমার ভাবতে হবে না। তুমি শুধু বেরিয়ে যাও। 5 দিন বেশি সময় নিয়েছো অসুস্থ বলে, এখন তো দিব্যি সুস্থ আছো। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে এই বাড়িতে জাস্ট আর সহ্য হচ্ছে না আমার চোখের সামনে তোমাকে দেখলেই গা জ্বলে যাচ্ছে আমার। তুমি কি বিশ্বাস করছো না যে তুমি এখান থেকে না গেলে আর বেশি পণ্ডিতি দেখালে আমি মহিবের ক্ষতি করে দেব? অনামিকা হঠাৎ খেয়াল করে মেরিনা বেগমের পিছনে মহিব দাঁড়িয়ে আছে। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। কখন এলো সে? ভেতরের দিকে থাকায় মহিবকে দেখতে পায়নি সে। দরজার দিকে সরে আসায় মহিবকে দেখে সে। মহিব এখনও তার মায়ের দিকেই তাকিয়ে আছে।
অনামিকা মহিবের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মেরিনা বেগমের দিকে তাকায়। মা, আমি আপনার ছেলেকে কখনো ছাড়ব না, আর আপনি ওর কিছু করতেও পারবেন না। ওর ওপর আপনার কালো জাদুর যেটুকু প্রভাব ছিল তা কেটে গিয়েছে। আমার ওপরের প্রভাবও প্রায় শেষ। আপনার ইচ্ছে পূরণ হলো না মা। কালো জাদু? মহিবের মুখ থেকে অনিচ্ছা সত্ত্বেও কথাটি বেরিয়ে আসে। পেছনে মহিবের গলা শুনে অপ্রস্তুত হয়ে যায় মেরিনা বেগম। মহিব, তুই এখানে? মেরিনা বেগমের মুখে ভয়ের আভা স্পষ্ট। এই মেয়েটা ইচ্ছে করে তাকে ফাঁসিয়ে দিল। কি বলে পরিস্থিতি সামলে নিবে সে? তুমি কালো জাদু করেছো আমাদের আলাদা করতে? এটা কি সত্যি মা? কি বলছিস বাবা? আমি সব সময় চাইতাম তোদের আলাদা করতে, কিন্তু এখন তো চাই না। আমি চাই তোরা একসাথে থাক বাবা। আমি সব শুনেছি মা, আর মিথ্যা বলতে হবে না। কি দোষ করেছে অনু তোমার কাছে বলো তো? মেরিনা বেগম রাগে ফুঁসছেন। এই মেয়ে কি তবে তাকে ভয় পায়নি? মহিবকে সব বলে দিয়েছে। খুব সাহস দেখিয়ে ফেলেছে সে। মাকে চুপ থাকতে দেখে মহিব আবার প্রশ্ন করে, তুমি অনুর সাথে থাকতে চাও না তাই না? কারণগুলো জানো কি কি? অনুর বাবা মা নেই, ওর বাড়ি থেকে কিছু আসে না এই বাড়িতে, অনু মা হতে পারবে না, ওর গায়ের রং শ্যামলা, এগুলো কারণ। তবে শুনে রাখো মা, আমি এসব জেনেও অনুকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। অনামিকা চুপচাপ দাঁড়িয়ে মহিবের কথা শুনছে। চোখ তার টলমল করছে। একটা পুরুষ কোনো নারীকে এভাবেও ভালোবাসতে পারে? জেনে যেহেতু গিয়েছিস, তাহলে আমার কথাও শুনে রাখ। তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তোর জীবনে হয় আমি থাকবো, নয়তো তোর বউ থাকবে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি যেহেতু আমার বউকে সহ্যই করতে পারো না, চোখের সামনে এলে খারাপ লাগে, তাহলে তো বলতে হয় আমার বউ এখানে থাকবে না। মহিবের কথা শুনে অনামিকা চমকে যায়। মহিব শেষে এটা কি বলল? অনামিকা এক পলকে মহিবের দিকে তাকিয়ে থাকে। মেরিনা বেগমের মুখ আনন্দে চিকচিক করতে থাকে। অবশেষে তার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। অনামিকা আমতা আমতা করে বলতে থাকে, আমি এখানে থাকতে পারবো না মানে? কি বলছো তুমি মহিব? আমি ঠিকই বলছি অনু, তুমি এখানে থাকবে না। কিন্তু আমি তো কিছুই করিনি। তুমি জানো মা কি করেছে? অনামিকাকে আর কথা বলতে না দিয়ে মেরিনা বেগম মহিবের দিকে এগিয়ে এসে মহিবের হাত ধরে বলে, তোর বউ আমার সংসারের জন্য অলক্ষ্মী, তুই ওকে বের করে দে মহিব। মহিব আস্তে করে হাত ছাড়িয়ে নেয়। মুচকে হেসে অনামিকাকে বলে, অনু, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে তুলে রাখো, আজকেই বের হতে হবে। আমার মা যেহেতু চায় না, তাহলে তুমি এ বাড়িতে থাকবে না। তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি বলেই তোমাকে হারাতে পারবো না, তাই তো বলছি আজ থেকে আমরা আলাদা থাকবো। অনামিকা এবার দ্বিতীয়বারের মতো অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা? হ্যাঁ আমরা। তুমি কি ভেবেছ তোমাকে একা ছাড়বো আমি? না মানে, আর একটাও কথা নয়। তুমি এখন বাবাকে চা দিয়ে রুমে যাও, গিয়ে খুব প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে গুছিয়ে নাও। খাবারের চিন্তা করতে হবে না, আপাতত বাইরেই খেয়ে নেব। আগামীকাল এসে রুমের জিনিসগুলো নিয়ে যাব। বাসারও চিন্তা করতে হবে না। আমার কলিগ যে বাসায় থাকে ওখানে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, ওখানেই চলে যাব। আমি এখনই যোগাযোগ করে নিচ্ছি। তুমি যাও, তাড়াতাড়ি যাও। মেরিনা বেগম এবার খেপে যান। শেষমেশ কিনা ছেলেও তার হাতের বাইরে চলে গেল। মহিবের নিজের মায়ের সব গহনা নেওয়ার পর মহিবের নামে থাকা সব সম্পত্তি নিতে তিনি এতদিন মহিবের সাথে নিজের ছেলের মতো আচরণ করেছেন। মহিব যেহেতু কালো জাদু করে বশ করে রাখার বিষয়টা বুঝে গিয়েছে, তাই আর আটকে রেখে লাভও নেই। আর যদি তুই ও তোর বউয়ের সাথে বেরিয়ে যাস, তাহলে মনে রাখিস আর কোনো দিনও এ বাড়িতে আর ফিরে আসতে পারবি না। আর যদি বেরিয়ে যাস, তাহলে চিরকালের মতো এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। বাড়ি যদিও আপনার না, তবুও আপনার কথা মাথায় রাখবো। এই তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? যেতে বলেছি না আমি? অনামিকাকে কথাটা বলতে অনামিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তুমি প্লিজ মাথা ঠান্ডা করো। মেরিনা বেগম আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান। মহিব অনামিকার দিকে তাকাতে সেও চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মহিব ও অনামিকার পিছু পিছু বাবার কাছে যায়। অনামিকা আব্দুর রহমানকে চা দিয়ে রুমে চলে যায়। মহিব গিয়ে বাবার পাশে বসে। বাবা, মহিবের কথা শেষ না করতে দিয়েই বলে ওঠে, আমি সব শুনেছি মহিব। এখন বলো তো বাবা, এভাবে কি থাকা যায়? বাবা জানো, অনামিকাকে তাড়ানোর জন্য কুফুরি করতে পিছপা হয়নি। বিয়ে ভাঙার জন্য কি কি না করেছে। অনামিকার বউ ওড়নাতে পুতুলে কি অবস্থা করা, এটা অনামিকা দেখেইনি। আমি সেদিন ওর বান্ধবীর আর ওর মেসেজ দেখে অনেক কিছু জেনে যাই, কিন্তু অনামিকাকে বুঝতে দিইনি। ওর না আমি খুঁজে পাই ছাদে বড় গাছের টবের নিচে। ওটা আমি পুড়িয়ে দিয়েছি। আমি চাই তোরা দুজন ভালো থাক, সেটা যেখানেই থাকিস না কেন। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা, এখানে আর থাকবো না। এখানে থাকলে মা আরও কোনো ক্ষতি করে দেবে। মা এত কিছু করলো একদম বোকার মতো। ছোট কিছু কারণে এত কিছু করা মানায় না।
তোরা দূরেই থাক বাবা, তবুও ভালো থাক। বাবা, আমি আগামীকাল এসে তোমাকে নিয়ে যাব, তুমিও আমাদের সাথে থাকবে। আমাকে মাঝে মাঝে নিয়ে যাস বাবা, তোদের সাথে কিছু সময় কাটাবো। তোরা দুজন নিজেদের মতো সংসার গুছিয়ে নে। তোর মা একদিন ঠিক বুঝবে সে কত বড় ভুল করলো। অনু মায়ের পাশে এখন যেমন আছিস বাবা, এরকম সবসময় থাকিস। ওর তো নিজের বলতে আর কেউ নেই এই পৃথিবীতে তুই ছাড়া। দোয়া করো বাবা আমাদের জন্য, সব সময় আমার দোয়া তোদের জন্য থাকবে। অনামিকা আর মহিব বাড়ি থেকে বেরিয়ে যায়। হয়তো কালো ছায়া থেকে এবার দুজনে একটু ভালো থাকতে পারবে, যেখানে শুধু তারা আর তাদের ভালোবাসা থাকবে। দুজনে বেরিয়ে যায়, শুরু করে জীবনের এক নতুন অধ্যায়। কলিং বেল বাজতেই 6 বছরের পিচ্চি মেয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে একজন রোগা করে মহিলা দাঁড়ানো, বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাচ্ছে। কে এসেছে আরও মা? কথাটি বলতে বলতে ড্রয়িং রুমের সোফায় বসা থেকে উঠে আসে অনামিকা। মহিব বসে বসে কিছু একটার হিসেব করছিল তখন। অনামিকা আর মহিব 7 বছর আগে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তার কয়েক মাস পরেই আরিশাকে তারা দত্তক নেয়। আরিশা তখন 2 মাসের বাচ্চা মেয়ে। কত কষ্ট করে যে অনামিকা তাকে বড় করেছে। অনামিকা গিয়ে আরশির পেছনে দাঁড়ায়। কোন কারণে দরজা খোলাই ছিল, আরশি গিয়ে শুধু দরজার পাল্লা টেনে ভেতরে নিয়ে এসেছিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে চিরচেনা মুখ। দুজন দুজনকে দেখে কারো মুখে কোনো কথা নেই, শুধু দরজার ওপাশের মহিলাটির চোখ ছলছল করছে। আসুন, ভেতরে আসুন। কথাটি বলেই বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে হাত বাড়িয়ে দেয়। মহিলাটি শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছিয়ে নিয়ে ভেতরে প্রবেশ করে। মহিব ফোন থেকে চোখ তুলে সামনে তাকাতে 7 বছর আগে ছেড়ে আসা মাকে দেখে বেশ অবাক হয়ে যায়। এই কয়েক বছরে সে বেশ কয়েকবার সে বাসায় গিয়েছে, কিন্তু মেরিনা বেগম তার সাথে দেখা করেনি, দরজা বন্ধ করে থেকেছে। মা, তুমি? মেরিনা বেগম দ্রুত এসে মহিবের পা ধরবে, ঠিক তখনই মহিব সোফায় পা তুলে বসে পড়ে। কি করছো মা? এতদিন পর কি আমাকে অপরাধী বানাতে এসেছো নাকি? মেরিনা বেগম মেঝেতে বসে হু হু করে কেঁদে দেয়। অনামিকা গিয়ে মেরিনা বেগমকে মেঝে থেকে উঠিয়ে মহিবের পাশে সোফায় বসায়। সে আরিশাকে মিসেস মেরিনার কাছে বসিয়ে দেয়। মা, এটা আপনার নাতনি। সন্তান জন্ম না দিয়েও মা হওয়া যায়, শুধু নিজের মধ্যে মাতৃত্বটা ধারণ করতে হয়। মেরিনা বেগম চোখের পানি মুছিয়ে যাচ্ছেন। অনামিকা আরিশাকে শিখিয়ে দেয় সে যেন তার দাদিমার চোখের পানি মুছে দেয়। আরিশা সোফার ওপর হাঁটু ভেঙে বসে নিজের ছোট হাত জোড়া দিয়ে মেরিনা বেগমের চোখের পানি মুছে দেয় আর বলে, তুমি কেঁদো না দাদিমা, তুমি কি বাচ্চা মানুষ যে এভাবে কাঁদবে? এবার যেন মেরিনা বেগমের কান্নার বাঁধ আরও ভেঙে গেল। আরিশাকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না জড়িয়ে দিলেন। আরিশার চোখে মুখে গালে চুমু খেতে লাগলেন। অনামিকা আর মহিব দুজন মিলে মেরিনা বেগমের কাণ্ড দেখছেন আর একে অপরের দিকে একবার করে দৃষ্টি নিক্ষেপ করছে। কিছুক্ষণ পর মেরিনা বেগম একটু শান্ত হন। অনামিকা রান্নাঘরে গিয়ে একটু শরবত বানিয়ে নিয়ে আসেন। মেরিনা বেগমের দিকে এগিয়ে দিতেই বলেন, পানি হবে? শরবত খাবো না। অনামিকা শরবতটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা খেয়ে দেখুন মা, ভালো লাগবে। এটা খাওয়ার পর পানি লাগলে পানিও দিচ্ছি, সমস্যা নেই। দেখে তো মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত, এটা খেলে অনেকটা সুস্থ বোধ করবেন। মেরিনা বেগম শরবতটা খেয়ে শরীরটা একটু জিরিয়ে নেন। মহিব এবার নিম্ন সুরে বলে, কি হয়েছে মা? হঠাৎ এখানে কি মনে করে? আর আমরা এখানে আছি জানলে কি করে? মেরিনা বেগম এবার ভাঙা গলায় বলে, আমাকে তোদের সাথে রাখবি মহিব? আমি তোর বাড়ির সব কাজ করে দেব, তার পরিবর্তে শুধু আমাকে 3 বেলা 1 মুঠো করে খাবার খেতে দিবি? অনামিকা এবার মেরিনা বেগমের পাশে গিয়ে বসে। ছি মা, এসব কি বলছেন? আপনি আপনার ছেলের সাথে থাকবেন, এজন্য আবার কাজ করতে হবে কেন? আপনি এখানে থাকুন, নাতনির সাথে খেলবেন আর কখন কি লাগবে বলবেন। মেরিনা বেগম অনামিকার হাত নিজের হাতের মুঠে নিয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও অনু, কত খারাপ করেছি আমি তোমার সাথে। হয়তো ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমার এখন নেই। কম বাজে ব্যবহার তো আমি করিনি তোমার সাথে। তখন যদি তোমাকে বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো আজ আমারও এমন পরিস্থিতি হতো না। মহিব চুপচাপ দুজনের কথা শুনে যাচ্ছে। তার মা এত খারাপ করেও আজ অনামিকার কাছে ক্ষমা চাইছে, অথচ কয়েক বছর আগে মেয়েটা সব হারাতে বসেছিল তার মায়ের জন্য। এত কিছুর পরও কি আসলে ক্ষমা করা সম্ভব? মহিব অপেক্ষা করে অনামিকার উত্তরের জন্য। অনামিকা মুখে হাসি রেখা টেনে বলে, মা, আমরা মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের মধ্যে যেমন ভালোর উপস্থিতি আছে, ঠিক তেমনই খারাপের উপস্থিতিও আছে। আমাদের রক্ত গরম থাকলে আমরা যা ইচ্ছে করতে পারি, অন্যায় করতেও পিছপা হই না, কিন্তু বয়সটা একটু বাড়লে, বুদ্ধি ভার হলে তখন ঠিকই বুঝতে পারি নিজের করা কাজগুলো সঠিক কিনা। তেমন আপনিও বুঝতে পেরেছেন মা। আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি। আমার মা নেই,
কথা বলার পরেই অনামিকা একটু থেমে যায়। চোখ টলমল করছে, তার কথাও কেমন একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। সে আবার বলতে শুরু করে, আমার মা নেই, বাবা নেই। আমি বিয়ের পর থেকেই আপনাকে আর বাবাকে নিজের বাবা মা মনে করতাম। চাইতাম সবাই একসাথে থাকবো সব সময়, কিন্তু তা তখন হয়ে ওঠেনি। ও বাড়ি থেকে চলে আসার 6 মাস পরেই যখন বাবা মারা গেল, তখন খুব খারাপ লেগেছিল। বাবার মুখটা দেখে কান্না আটকে রাখতে পারিনি। আপনার আশেপাশে থাকতেও যখন কথা বলেননি, তখন কষ্টটা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম কোনোদিন হয়তো আর এক হতে পারবো না, কিন্তু সব কিছু মিথ্যে করে আল্লাহ ঠিক মিলিয়ে দিল। তিনি সব কিছুর ঊর্ধ্বে। উনি কখন কী করবেন সেটা কেউ জানে না। মন থেকে কিছু চাইলে আর সেটা যদি আমাদের জন্য ভালো হয়, তবে তা ঠিকই দেন আল্লাহ। আপনি তার প্রমাণ। আমি আপনাকে খুব করে চেয়েছিলাম মা। অনামিকা এবার থামে। অনেক দিনের জমানো কথাগুলো বলে আজ নিজেকে কেমন হালকা লাগছে। এই কথাগুলো কখনো কাউকে বলেনি সে। মেরিনা বেগম তখনও চুপ। মুহিব এবার বলে ওঠে, ওয়াজিফার কী অবস্থা মা? মুহিবের প্রশ্নে যেন কষ্টটা আরেকবার বুকে হানা দেয় মেরিনা বেগমের। তার নিজের পেটের মেয়েটা যে তার সাথে বেমানি করেছে, এটা সে নিজের মুখে সৎ ছেলেকে আর ছেলের বউকে কিভাবে বলবে? তবুও নিজের জড়তা কাটিয়ে বলে, ভালোই আছে বোধহয়। বোধহয় মানে? কথা হয় না তোমার সাথে? না। কেন? আমার সব কিছু দিয়ে তাকে বাইরে পাঠালাম। এখন আর সে আমাকে চেনে না। ওয়াজিফাই তো আমার চোখ খুলে দিয়েছে। সব আপনই আপন হয় না, আর সব পরও পর হয় না। মহিব কিছু বলতে যাবে, ঠিক অনামিকা ইশারায় কিছু বলতে নিষেধ করে। মহিবও আর ওসব কিছু নিয়ে কথা বলে না। কি দরকার পুরনো ক্ষতকে আবার আঘাত করা? মা, তুমি তোমার নাতনির সাথে এখানেই থাকবে আজ থেকে। অনামিকা, মায়ের খেয়াল রেখো। আজ থেকে তোমার দায়িত্ব মায়ের মেয়ে হয়ে ওঠা। আমি তোমাদের দুজনকে একসাথে চাই। তোমরা বসে কথা বলো, আমি বাজার থেকে আসি। আজকে ভালো ভালো খাবার খেতে হবে তো, মা এসেছে বলে কথা। মহিব সেখান থেকে বেরিয়ে যায়। অনামিকা যেন এবার তৃপ্তির হাসি দেয়। তার এতদিনের চাওয়া আজ পূরণ হয়েছে। দেরিতে হলেও আজ থেকে সে একটু হলেও মায়ের আদর পাবে। বকে আসবি মা, এখানে খালি খালি লাগছে। মেরিনা বেগমের এমন কথায় বেশ অবাক হয় অনামিকা। আসলে কি ভাগে এত ভালো কিছু ছিল তার? সৃষ্টিকর্তা এত ভালো কিছু লিখে রেখেছিলেন? অনামিকা এবার মেরিনা বেগমকে জড়িয়ে ধরে। আর সে এবার দুজনের পায়ের দিকে দাঁড়িয়ে বলে, মা, আমাকেও নাও তোমাদের সাথে। মেরিনা বেগম আর অনামিকা হেসে ফেলে। দুজনের দুই পায়ের ওপর আরিশাকে বসিয়ে নেয়। এটা যেন এক অন্যরকম ভালোবাসা। পৃথিবীতে এই ভালোবাসা খুব অল্প পরিমাণে আছে। খুব কম মেয়ের ভাগ্যে শাশুড়ি ভালোবাসা ভাগ্যে জোটে। অনামিকা নিশ্চয়ই ভাগ্যবতী মেয়ে। মহিবের মতো এমন স্বামী সবাই পায় না। এই মানুষটাকেও সে হারাতে হারাতে নিজের করে রেখে দিতে পেরেছে। সে শুধুই অনামিকার হয়ে রয়ে গিয়েছে। এমন ভালোবাসার পরিসমাপ্তি অপ্রয়োজনীয়। চিরকাল অটুট থাকুক এমন ভালোবাসাগুলো।